হ্যালো সবাইকে। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অপশনাল ভিডিও। যে ভিডিওতে আমি আইডেন্টিফাই করার ট্রাই করব আমাদের লিড করে যে প্রবলেমটা সলভ করেছিলাম, সেই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। হুইচ মিনস আমরা ভিগো নোটেশনের মাধ্যমে আমরা নির্ণয় করব আমাদের এই প্রবলেমটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি কেমন এবং স্পেস কমপ্লেক্সিটি কেমন। এই ভিডিওটা তাদের জন্যই অপশনাল যারা আমার বিগ নোটেশনের ভিডিও চ্যাপ্টারটা দেখে এসেছেন। মোস্ট প্রবাবলি প্রথমের দিকে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা অপশনাল। এবং আমি মাঝখানে কিছু প্রবলেম সলভ করেছিলাম। এই প্রবলেম সলভ করার পাশাপাশি আমি কিন্তু কিছু প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি আইডেন্টিফাই করেছিলাম, জাস্ট বিকজ অফ আমরা যাতে আরো একটু ক্লিয়ার হই যে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কিভাবে নির্ণয় করা হয় সেটা জানার জন্য। তো যারা এই ভিডিওগুলো দেখে এসেছেন তাদের জন্য এই ভিডিওটা অপশনাল। তো চলুন আমরা এবার আমাদের এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি নির্ণয় করে নিই। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমের একটা ফর লুপ ইউজ করছি আমরা। এর মধ্যে হচ্ছে একটা নেস্টেড ফর লুপ। তো এখানে কাজটা কিভাবে করছে, প্রথমে যে ইটারেশনের প্রথম যে এলিমেন্টটা থাকবে, সাপোজ প্রথম ইটারেশন থেকে যেহেতু আমি i ইজ ইকুয়াল 0 দিয়েছি, মিনস হচ্ছে প্রথম এলিমেন্টটা 0 নাম্বার ইন্ডেক্স যেটা আছে সেটা। তো এই ইনডেক্সটা তখনই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এই ফর লুপটা থেকে বেরিয়ে যাচ্ছে। যখন আমার এই ফর লুপের হোল ইটারেশন মানে হচ্ছে সব ইটারেশন যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমার এই ফর লুপটা আবার নতুনভাবে স্টার্ট করবে। তখন মানে হচ্ছে আরেকটা ইনক্রিমেন্ট করে আরকি, যেখানে এখানে দেখতে পাচ্ছেন i++ করার কারণে। এরপর এর পরবর্তী ইটারেশনে যাবে। ইটারেশনে যাওয়ার পর আবার এই ফর লুপটা চলবে। মিনস হচ্ছে এটা পুরো লেন্থ পর্যন্ত চলবে। লেন্থ পর্যন্ত চলার পর যখন আমার এই ইটারেশনটা শেষ হবে, এখানে লাইন পর্যন্ত যাওয়ার পর শেষ হবে, তখন আবার এটা শুরু হবে। তো চলুন এটা একটু আরেকটু আমরা ওয়াক থ্রু করি, তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। যেমন দেখেন এখানে i ইজ ইকুয়াল প্রথমে আছে 0, তাহলে হচ্ছে কি আমাদের প্রথমে i ইজ ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে প্রথমে 0, তাহলে হচ্ছে তাহলে 0টা কি আমাদের নামস ডট লেন্থ এর সাথে ছোট, এখানে দেখি তো নামস নামে আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কি নামস ডট লেন্থ কত হতে পারে কি 1 2 3 4 5, তাহলে কি 5 এর চাইতে ছোট কিনা? অফকোর্স 5 এর চাইতে ছোট 0টা। তাহলে কি হচ্ছে, তাহলে i প্লাস প্লাস করতেছে। আচ্ছা, এটা পরবর্তী ইটারেশনে গিয়ে i প্লাস প্লাস করে নিবে। তাহলে দেখেন এর পরবর্তী ফর লুপে গেলাম। ফর লুপের মধ্যে যে সমান আমরা কি রাখলাম, মানে প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা যে ইজ ইকুয়াল কিন্তু i প্লাস 1, মিনস হচ্ছে i এর ভ্যালু যেহেতু 0, তাহলে 0 প্লাস 1 তাহলে হচ্ছে 1। তাহলে 1 নাম্বার ইন্ডেক্স যেটা আছে সেটা, তাহলে আবার এখানে কিন্তু একটা কম্পারিজন আছে, নামস ডট লেন্থ এর চাইতে ছোট কিনা, 5 এর চাইতে ছোট কিনা 1 টা। তাহলে কি 1 টা অফকোর্স 5 এর চাইতে ছোট। তাহলে আমাদের j ইজ ইকুয়াল 1 এটাও কাজ করবে। আচ্ছা, তো দেখেন j প্লাস প্লাস হচ্ছে এখানে। আচ্ছা, j প্লাস প্লাস হচ্ছে, তারপরে এখানে একটা কিন্তু আমরা কম্পারিজন করতেছি। এই কম্পারিজনটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমাদের রিটার্ন করে দিচ্ছে, তখন কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে। অফকোর্স এগুলো আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন একটু সামনে গেলে। যেমন দেখেন i ইজ ইকুয়াল 1 আছে এখন। আচ্ছা, 1 1 এর সাথে এটা যদি সাপোজ ম্যাচ হচ্ছে না, আমরা এখন এখন কিন্তু চিন্তা ভাবনা করতেছি ম্যাচ হচ্ছে না ভাবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাচ হয়নি তাহলে কি হবে, এর পরবর্তীতে আবার ইটারেশন এখানে যাবে, তখন কিন্তু i এর সাথে প্লাস প্লাস মানে যেটা ছিল, সরি যেটা কিন্তু প্লাস প্লাস করছে, তাহলে হচ্ছে কি 1 এর সাথে 1 যোগ করে 2 হচ্ছে। তাহলে 2 নাম্বার ইন্ডেক্স যেটা আছে, এই 2 নাম্বার ইন্ডেক্স এটা কিন্তু ম্যাচ করার ট্রাই করবে। যদি ম্যাচ না করে আবার যাবে উপরের এখানে গিয়ে, মানে হয়তো যেহেতু প্লাস প্লাস করেই আসছে তাহলে হয়ে যাবে, তখন কিন্তু 3 নাম্বার ইটারেশন, তাহলে কি 1 2 এবং 3 নাম্বার পর্যন্ত আমরা দেখলাম। এরপর হচ্ছে আবার যাবে, সাপোজ এখানেও ম্যাচ করলো না, তাহলে কিন্তু আবার এখানে এই ফর লুপটা আবার চলবে। ফর লুপটা চলার সময় কিন্তু দেখেন তখন কিন্তু আবার 4 থাকবে, তখন কিন্তু 4 এর কাজ শুরু হবে। 4 কি নামজদ লেন্থের সাথে ছোট? অফকোর্স লেন্থের সাথে ছোট, কারণ লেন্থ হচ্ছে 5। তাহলে দেখেন আবার j প্লাস প্লাস করবে, এখানে আবার কম্পারিজন আসবে, ম্যাচ করে নাই, ম্যাচ করতেছে না, আমরা এইভাবেই ধরে নিই এখন আপাতত। আবার j প্লাস প্লাস করে এখানে এখানে আস্তে আস্তে, যেমন দেখেন এখানে 5 এরটা কাজ করবে, মানে হচ্ছে 5 নাম্বার এটা। তাহলে কি 5 কি এই নামস ডট লেন্থ আছে তো ছোট? অফকোর্স ছোট। ছোট না, সরি, এখানে অফকোর্স ছোট না, তাহলে কিন্তু এই 5টা কাজ করবে না, এই 5টা কাজ করবে না। তাহলে এতটুকু পর্যন্ত কাজ করলো। এখন কি করবে, এখন যেহেতু এখানে কম্পারিজনটা এখানে ম্যাচ করলো না, তাহলে কিন্তু রিটার্ন এখানে করছে না। তাহলে ও কি করবে, এখান থেকে ব্রেক হয়ে এই ফর লুপ থেকে বেরিয়ে গিয়ে আমার এর পরবর্তী উপরের যে ফর লুপটা ছিল ওটাতে চলে যাবে। ওখানে কিন্তু i প্লাস প্লাস করা ছিল, তাহলে কিন্তু i এর ভ্যালু এখন হয়ে যাবে কত? আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি অফ করি। তাহলে প্রথম ইটারেশনটা বুঝালাম, মানে হচ্ছে আমার 0 অবস্থা থাকা অবস্থায় কিন্তু দেখেন আমার 4টা ইটারেশন করতে হলো। কিসের জন্য? j এর জন্য। মানে এই নেস্টেড ফর লুপ। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র যখনই একটার জন্য একটার সাথে অন্যগুলো চেক করতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই হোল ইটারেশনটা চলছিল। আচ্ছা, এর পরবর্তীতে আমি আবার যাব i ইজ ইকুয়াল এখন কত হবে, i 0 ছিল তো, তাহলে কিন্তু এখানে কিন্তু i প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করাতে তাহলে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু এখন 1।
আচ্ছা, 1 হওয়ার পর এরপর হচ্ছে নিচে আসবে। এখান থেকে এই কাজটা ও করে নিবে। ও এখান থেকে মাইনাস করে জিনিসটা রেখে রিমেইনিং নামে যে ভেরিয়েবল আছে এখানে রেখে দিবে। তারপর এখন j is equal কি I plus 1। এখন I এর ভ্যালু হচ্ছে আমাদের 1, 1 যেহেতু তাহলে কি I plus 1 মিনস হচ্ছে এখন কি 2। তাহলে কি 2 নাম্বার ইনডেক্স যেটা আছে এখানে 2 নাম্বার ইনডেক্স এটার সাথে কম্পেয়ার করবে। এভাবে আবার যেটা এখানে যে কাজটা করছিল সেই কাজটা এখানে আবার চলবে। তাহলে কিন্তু j is equal প্রথমে থাকবে কত 2, কারণ হচ্ছে কেন 1 এর সাথে আমার 1 যোগ হবে, কারণ এখানে আমি লিখে দিয়েছি I এর ভ্যালু যত থাকবে তার সাথে 1 যোগ করে দেখতে হবে। তাহলে 2 প্রথমে 2 থাকবে, তারপর 3 নাম্বার ইনডেক্স যেটা আছে সেটাতে চলবে, এরপর 4 নাম্বার ইনডেক্সে চলবে। এইভাবে আবার 5 এ যখন যাবে তখন হচ্ছে দেখা যাচ্ছে না এটার লেন্থ সাথে ছোট, তাইলে কিন্তু এখানে আর যাবে না। তাহলে এরপরে ইটারেশনটা কিন্তু চলবে এতটুক। তাহলে বুঝতেই পারছেন এভাবে চলতে থাকবে। তাই আমি আপনাদেরকে একটু এখানে যদি কনসোল করে দেখাই, কনসোল ডট লগ, তাহলে বুঝতে আরো সহজ হবে। আই এবং জে এই দুটোকে আমি কনসোল করে দেখাই। এবার সেভ করলাম। এটা যদি আমি যখন এখন কনসোল করে দেখি তাহলে বুঝতে পারবো আমার এটা কাজটা কিভাবে চলছে। এখন আমি যদি একটু এটা এক্সপ্যান্ড করি, বড় করি, তাহলে দেখেন প্রথম ইটারেশন যখন মানে হচ্ছে ফর লুপটাতে ছিল, প্রথম হচ্ছে 0 ছিল। আমি যেখানে আপনাদেরকে এখানে বুঝিয়েছিলাম 0 থাকাকালীন কিন্তু আমার যেটা ইটারেশন করবে কতটুকু পর্যন্ত 4 পর্যন্ত, মানে 4 বার। তো এখানেও দেখতে পাচ্ছেন 0 থাকা অবস্থায় 1 করলো, আবার 0 থাকা অবস্থায় 2 করলো, আবার 0 টাকা অবস্থায় 3 করলো, আবার 0 টাকা অবস্থায় 4 করলো। তাহলে কিন্তু 4 যখন করা শেষ তখন ও ব্রেক করে কিন্তু উপরের ফর লুপে আবার চলে যাবে। তখন কিন্তু আমার i এর ভ্যালু হয়ে যাবে 1, ইনক্রিমেন্ট করে 1। তাহলে আমি যেটা আপনাদেরকে এখানে আবার বুঝালাম 1। ওকে? তারপর দেখেন 2, 3 এবং 4 পর্যন্ত চলবে। 2, 3 এবং 4 পর্যন্ত চলবে। যেমন দেখেন এখানে 1 থাকা অবস্থায় 2, 1 থাকা অবস্থায় 3, 1 থাকা অবস্থায় 4। 4 যখন যাবে তখন দেখেন আবার নাম সাথে লেন্থ সাথে আবার ছোট হয়ে যাবে। তখন আবার 2 তে চলে যাবে, মানে হচ্ছে 2 নাম্বার ইনডেক্স। এভাবে হচ্ছে কাজটা করছিল। তাহলে আশা করি এখন বুঝে ফেলেছেন যে কিভাবে মানে আমাদের এই নেস্টেড ফর লুপটা কাজ করছে। তাহলে দেখেন এটা ডিপেন্ডস করতেছে কিসের উপর? এটা ডিপেন্ডস করতেছে কিন্তু আমার যেখানে আমি যে এলিমেন্ট গুলো দিচ্ছি এখানে সেটার উপর। মানে হচ্ছে আমার নামস নামে যে যেখানে যে অ্যারেটা আছে এই অ্যারেতে যতগুলো এলিমেন্ট দিব তার উপর ডিপেন্ড করতেছে। সাপোজ দেখেন আমার এখানে যদি আমি একটু এক্সপ্যান্ড করে দেখি, এখানে কিন্তু ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ বার কিন্তু ইটারেট করছিল আর ফার্স্ট আসছে হচ্ছে ম্যাচ না করার কারণে এখান থেকে। আচ্ছা ১০ বার করছে। তো এখন আমি যদি আমার এখানে যদি আমি এলিমেন্ট আরেকটু বাড়ায় দিই, এখানে সাপোজ আমি ৫ দিলাম, ৭ এভাবে দিতে থাকলাম কিছু। এখন সেভ করলাম। সেভ করে যদি আমি যদি এটাকে আবার রান করি, তাহলে দেখতে পাচ্ছেন কি অনেক অনেক অসংখ্য। তাহলে বোঝা যাচ্ছে কি এটা ডিপেন্ডস করতেছে কিসের উপর? আমার এই অ্যারেটার উপর। অ্যারেটা যতটুকু বড় তার কিন্তু কমপ্লেক্সিটি তত বেড়ে যাচ্ছে। তাহলে কিরকম হচ্ছে, যেমন দেখেন এখানের জন্য এই এটার জন্য হচ্ছে কি আমার n টাইমস, মানে হচ্ছে আমার এখানে হবে n টাইমস নিবে, মানে হচ্ছে যতটা এলিমেন্ট থাকবে নামস ডট লেন্থ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইটারেশনটা চলবে। ওকে, তাহলে ফার্স্ট কাজটা বুঝে গেলাম। তাহলে কিন্তু এটার জন্য কি ও অফ n। আচ্ছা, এর পরবর্তী ইটারেশন আসে, এখানেও কিন্তু চলবে কতক্ষণ? নামস ডট লেন্থ পর্যন্ত। তাইলে দেখেন এখানেও কিন্তু ও অফ n। তাহলে দেখেন যেমন দেখেন এখানে যদি ও অফ n হয়, ও অফ n হয়। এখানেও যদি ও অফ n মিন্স হচ্ছে, আমি আবার বলি, এখানে লেন্থ যতটুক লেন্থ পর্যন্ত কিন্তু চলবে এটাই। তাহলে বোঝা যাচ্ছে কি n এবং n। তাহলে দেখেন এটা যদি আমার এই ফলটা যদি বাইরে থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না। বাট দেখেন এটার শুধু একটা ইটারেশন চলাকালীন কিন্তু আমার এটার জন্য আবার n টাইমস ওয়েট করতে হচ্ছে। আবার যখন এটাতে যাবে আরেকটা এলিমেন্টসে তখন কিন্তু আবার এটার জন্য কিন্তু n টাইমস মিন্স হচ্ছে যতক্ষণ লেন্থ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তাহলে কি করতে হচ্ছে, এই n এর সাথে আবার এই n টা কিন্তু যুক্ত হচ্ছে, মানে হচ্ছে মাল্টিপল টাইমস। তাহলে n ইনটু n কি হয়? তাহলে n স্কয়ার। আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এই কাজটা হচ্ছে। তাহলে এটার যদি টাইম কমপ্লেক্সিটি যদি কত জিজ্ঞেস করতে হয় আমাকে যদি জিজ্ঞেস করেন এটার টাইম কমপ্লেক্সিটি কেমন, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কয়ার। ওকে, এতটুকু ডান। এতটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে ও অফ এন স্কয়ার হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আপনারা আরেকটা কোয়েশ্চেন করতে পারেন। সাপোজ হচ্ছে এখন কি 34 পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে হলো। 34 এবং 2 যোগ করলে 36 হচ্ছে, তাই পর্যন্ত এতটুকু আসতে হচ্ছে। ইন কেস আমার একটা রেজাল্ট যেটা হচ্ছে 7 এবং 2 যোগ করলে হচ্ছে 9 হয়। তাহলে এখানে যদি সাপোজ আমার 9 এর প্রয়োজন হয়, 9 এর যখন প্রয়োজন হবে সেভ করলাম। সেভ করে যদি আমি রান করি, যেমন দেখেন 0 এবং 1 নাম্বার ইনডেক্সে কিন্তু আমি আনসারটা পেয়ে যাচ্ছি। এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনার ইটারেশন মাত্র শুধু একবার। শুধুমাত্র একবার। দেখেন 0 নাম্বার ইনডেক্স থেকেই একবারে পেয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি খুব কমে যাচ্ছে। তাহলে কি এখন কি আপনারা বলতে পারেন এটার কমপ্লেক্সিটি মানে O of 1 অথবা আরো কম? এরকম কি বলতে পারেন? না, কখনোই বলতে পারবেন না। কারণ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার মাঝে মধ্যে রেজাল্টের উপর। বাট আপনার রেজাল্ট যখন প্রয়োজন হচ্ছে, যেমন 34 এবং 2 যোগ করলে 36,
তাহলে যখন 36 যখন প্রয়োজন হচ্ছে কিন্তু তখন কিন্তু আপনার লাস্ট পর্যন্ত আসতে হচ্ছে। মানে হচ্ছে ওর্স কেস হচ্ছে ও অফ এন স্কয়ার। তাহলে আপনার সবসময় বলতে হচ্ছে সবচেয়ে ওর্স কেস যেটা সেটাকে। যেমন আমি যদি আপনাকে যদি এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে থাকি তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আপনার কাছে এখন 3টা নোট আছে। 3টা নোট আছে। একটা হচ্ছে 10 টাকার নোট, আরেকটা হচ্ছে 100 টাকার নোট, আরেকটা হচ্ছে 1000 টাকার নোট। তাহলে এই 3টা নোট এখন আপনার কাছে আপনি এমন একটা ট্র্যাপে পড়লেন, পুলিশ আপনাকে ধরলো। আপনাকে পুলিশে জিজ্ঞেস করলো কি আপনার কাছে সর্বোচ্চ কত টাকার নোট আছে একটা। তখন আপনি বললেন আমার কাছে সর্বোচ্চ টাকার নোট আছে দেখতে হবে। তখন পুলিশে বলল হ্যাঁ, আচ্ছা দেখেন। আপনি ১ম এ যখন বের করলেন একটা নোট, ওটা ছিল হচ্ছে ৳১০০ নোট। এখন আপনি পুলিশকে বললেন, স্যার এটাই হচ্ছে আমার সর্বোচ্চ টাকা ৳১০০ নোট। আমার কাছে এর চাইতে আর বড় কোনো টাকা নেই।" কিন্তু বাট আপনার পকেটে কিন্তু একটা ৳১,০০০ নোটও আছে। এটা কিন্তু পুলিশ এখন জানে না। তো এখন কিন্তু আপনি যদি এটা বলেন মাঝে মধ্যে আপনি পার পেয়ে যেতে পারেন। কখন? যখন পুলিশ যদি বলে, "আচ্ছা ঠিক আছে বিশ্বাস করি যদি ৳১০০ র নোটটা নিয়ে নেয়।" যদি পুলিশ যদি আপনাকে বলে, "দেখি না, না আমি আরো ২ টা নোটটাও দেখতে চাচ্ছি। আপনি ওই ২ টা নোটও আমাকে দেখান।" তখন আপনি যদি বের করতে গিয়ে ৳১,০০০ নোটটা বের হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন পুলিশ বলবে মানে তখন কিন্তু আপনার যে মিথ্যা কথাটা বললেন এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। তো এটাই বোঝাতে চাচ্ছি যে মাঝে মধ্যে আপনি পাস করে যেতে পারবেন ওয়াফ 1 বলে। বাট এটা কিন্তু বলা যাবে না। বলতে হচ্ছে ওয়াফ n স্কয়ার। কারণ হচ্ছে সর্বোচ্চ আমাদের টাইম নিচ্ছে কিন্তু ওয়াফ n স্কয়ার। বুঝতেই পারছেন। আর এটা যদি আরেকটু ভালোভাবে বুঝতে চান নিশ্চয়ই আমার ভিগো নোটেশন চ্যাপ্টারটা দেখে নিবেন। তাইলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আদারওয়াইজ এখানে যতটুকু বলছি এতটুকুই বুঝতে হবে আপনাদের। আর যদি আরো ইন ডিটেইলস জানতে চান তাহলে ১ম এর ভিডিওগুলো একটু আবার দেখে নিবেন। তাহলে এখন আমাদের টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা বুঝে গিয়েছেন। এবার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটিতে চলে আসি। স্পেস কমপ্লেক্সিটি যেমন দেখেন, এখানে আমি একটা কম্পারিজন করে এখানে মানে হচ্ছে সরি এখানে আমি একটা সাবট্রাক্ট করলাম। সাবট্রাক্ট মানে এখান থেকে এতটুকু টার্গেট থেকে একটা ভ্যালু বিয়োগ করে একটা ভেরিয়েবলের মধ্যে আমার ওই ভ্যালুটা রেখে দিলাম। এখন কিন্তু এখানে আমি কম্পারিজন করতেছি। কম্পারিজন করে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এখানে দেখেন শুধুমাত্র একটা ভ্যালু রাখছি। তো বুঝতে পারছেন O of 1 হবে। কারণ হচ্ছে যেমন দেখেন আমার এখানের মধ্যে স্পেস নিচ্ছে শুধুমাত্র একটা। একটার চাইতে বেশি নিচ্ছে না। আমি কিন্তু অ্যারেটার মধ্যে মানে অ্যারের মতো করে পুশ করে দিচ্ছি না অথবা কোনো রকম কিছুই করছি না। শুধুমাত্র আমার রিমেইনিং এর মধ্যে শুধু থাকবে হচ্ছে শুধু একটাই ভ্যালু। এরপর যখন যাবে আবার আরেকটা ভ্যালু আসবে এর পরবর্তী ইটারেশনে এভাবে। তাহলে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে O of 1, O of 1। এটা আমাদের স্পেস কমপ্লেক্সিটি O of 1। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের কি কিভাবে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি গুলো নির্ণয় করতে হয়। সামনের ভিডিওগুলোতে যখন আমি আরো বড় বড় ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলো আপনাদেরকে বোঝাতে যাব তখন আশা করি তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আর এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই যে আপনি টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি কতটুকু বুঝেছেন সেটা নিয়ে। এটা হচ্ছে আপনাদের কিছু আপনারা যখন আরো বেশি প্র্যাকটিস করতে যাবেন তখন দেখা যাবে আপনার সেন্সের সাথে এটা ম্যাচ হয়ে যাচ্ছে। আপনি তখন আসলে বুঝতে পারবেন যে এটার টাইম কমপ্লেক্সিটি কেমন আর ওটার টাইম কমপ্লেক্সিটি কেমন। সবকিছু আপনারা সব জেনে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। হ্যাঁ, ততক্ষণ ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।